আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি গ্রহণ করছো, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব যে রিটেন প্রস্তুতি তুমি ফিজিক্স অন্তত কিভাবে শুরু করবে বা কিভাবে পড়া উচিত, বা কোন কোন জায়গা থেকে আসলে প্রশ্ন এসেছে গত 6 বছর, এবং কোন কোন জায়গাগুলো আসলে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভয়ঙ্কর পার্টটাই হচ্ছে কি জানো? রিটেন পার্ট। অর্থাৎ আমি যদি একটু পদার্থবিজ্ঞানের কথাটা বলি তাহলে তোমাকে বুঝতে পারবা। পদার্থবিজ্ঞানের অবস্থা খুবই করুণ, এবং এখানে খুবই কোশ্চেন কঠিন হয়, এবং যারা চান্স পাবে তারা অবশ্যই পড়াশোনা করেই চান্স পাবে, এটাই হচ্ছে সত্য কথা। ঠিক আছে? তো পদার্থবিজ্ঞানে তোমার রিটেন মানে লিখিত মার্ক হচ্ছে কতটুকু থাকে বলো তো? লিখিত মার্ক থাকে হচ্ছে 10। ঠিক আছে? এবং এই লিখিত যে 10 মার্ক থাকে, এই 10টার মধ্যে মানে 10 মার্কের মধ্যে প্রশ্ন আসে হচ্ছে 4টা, এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে 2.5 করে। দ্যাটস মিন 10 মার্ক। হ্যাঁ, এখন প্রশ্নর ধারাটা কেমন হয়? আসলে অনেকে বলে না যে তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ঢাকা ভার্সিটি হয়ে যায়, বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারগুলো কিন্তু বলা হয়। আসলে এটা কই থেকে আসছে, কোন জায়গা থেকে আসলে এটা উৎপত্তি হয়েছে? এটা উৎপত্তি হয়েছে আসলে লিখিত অংশের জন্য। কারণ লিখিতর যে কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে, লিখিত অংশের যে কোশ্চেনগুলো তুমি পাবা, সেটা হতে পারে কেমিস্ট্রি, হতে পারে সেটা ফিজিক্স, হতে পারে ম্যাথ, হোয়াট এভার। এখানে দেখো, এই 4টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন মোটামুটি তুমি পারবা এরকম একটা ভাব থাকে, বাট 2টা কোশ্চেন এত ডিপ কনসেপ্ট থেকে চলে আসে, মানে এগুলো একটু ডিপ কনসেপ্ট থেকে আসে। মানে এই জিনিসগুলো তুমি যে শুধু প্রশ্ন সলভ করে চলে যাবা বা দেখে চলে যাবা, এই মানে মানে এইটা ডিপেন্ড করে তুমি প্রিপারেশন নিলে একেবারে মানে ধরা খেয়ে যাবা। সো এখানে মানে তোমার মানে সর্বোচ্চ তোমার গড়ে দিবে, ডিফারেন্স গড়ে দিবে আসলে রিটেন। এখন আসলে রিটেনের ক্ষেত্রে আমি তোমাকে কি 4টা কোশ্চেন কমন পাবে এটা বলবো কিনা, বা 4টা কোশ্চেন তুমি আমার সাজেশন থেকে পেয়ে যাবে বা অমুক তমুক সাজেশন থেকে পেয়ে যাবে, ব্যাপারটা এরকম কিনা? না। ঢাকা ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন এমন একটা কোশ্চেন প্যাটার্ন, রিটেনের প্রশ্ন যে কোনো অধ্যায় থেকে যে কোনো জায়গা থেকে হতে পারে, এবং সেটা ডিপ কনসেপ্ট হতে পারে, এবং সেটা নর্মাল কনসেপ্ট হইতে পারে। মানে এটা কিভাবে আসবে এটা কেউই প্রেডিক্ট করতে পারবে না, বা পারা উচিত না, এবং পারবো না বলে এটা ঢাকা ইউনিভার্সিটি। আমরা প্রেডিক্ট করতে কেউই পারবো না, ঠিক আছে, কোন জায়গা থেকে প্রশ্ন হবে। মানে তোমাকে অনেক মিথ্যা আশ্বাস দেওয়া যেতে পারে, তোমাকে অনেক মুখরোচক কথা বলা যেতে পারে, কিন্তু সত্য কথা হচ্ছে এটা, ঢাকা ইউনিভার্সিটির রিটেন পার্টটা খুবই কঠিন। এবং রিটেন পার্টটা কঠিনের থেকে তোমার সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে তুমি সেই জায়গাটা আসলে একটা প্রশ্ন যদি রাইট করতে পারো, বা একটা প্রশ্ন যদি তুমি ভালো করে করতে পারো, এটাও তোমার চান্স পাইতে অনেক সাহায্য করবে। কেন আমি তোমাকে বলি, যেমন ঢাকা ভার্সিটিতে যারা আসলে ইঞ্জিনিয়ারিং অনুষদে চান্স পেতে চাও, ধরো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যারা চান্স পেতে চাও, ঠিক আছে, তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চান্স পেতে গেলে যেমন সিএসসি পাইতে তোমার কিন্তু লাগে হচ্ছে 15 মার্ক। ভালো করে বুঝছো, কত মার্ক বললাম? 15 মার্ক। আচ্ছা, ম্যাথে মানে এটা ফিজিক্সে লাগে, হ্যাঁ, এটা ফিজিক্সের ক্ষেত্রে 15 পাইতে হয়, ম্যাথের ক্ষেত্রে তোমাকে 15 পাইতে হবে। তো তুমি চিন্তা করো তো, এখানে এমসিকিউটা আছে তোমার 15। তো এই যে এমসিকিউ 15-এর মধ্যে তুমি কিন্তু 10টা পারতে পারো ইনশাল্লাহ। মানে 10টা তুমি পারবা, এরকম একটা প্রিপারেশন তোমার নেওয়া উচিত, এবং আশা করি এই 10টা কোশ্চেন কমন পড়তেও পারে যদি তুমি ভালো করে বুঝে শুনে প্যাটার্ন পড়াশোনা করে যেতে পারো। তো ধরো এখানে তুমি 10 মার্ক পাইলে, এবার ভালো সাবজেক্ট পাইতে গেলে তুমি যদি দেখো রিটেন আছে 4টা, তাহলে 4 গুণ হচ্ছে 2.5 হচ্ছে কত? 2.5 হচ্ছে কি আমরা 10। তো তুমি যদি একটাও পারো, তাও কিন্তু তোমার 12.5 হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে একটা কন্ডিশন কি, যেমন 13 পাওয়া লাগে, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং হলে 13, 12 কিছু এরকম সাবজেক্টগুলো আছে। তো আমি সেক্ষেত্রে বলবো তোমাকে, তোমার এখানে মেনে নেওয়া উচিত যে তুমি অন্তত কয়েকটা চ্যাপ্টার টার্গেট করবা, সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন যেভাবেই দিক না কেন তুমি পারবা, এরকম কিছু চ্যাপ্টার আমি তোমাকে বলে দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমার উচিত কি হবে? অন্তত দুইটা, তার মানে 5 মার্ক তোমাকে রিটেনে পাইতে হবে। যদি 5 মার্ক কেউ রিটেনে পায়, সে ধরে নিতে পারো ভালো সাবজেক্ট পেয়ে যাবে, কারণ তুমি অনায়াসে 10 পেয়ে যেতে পারো। তোমার টার্গেট এরকম হওয়া উচিত। ঠিক আছে? তো আসো, আমি যদি তোমাদের দেখাই যে আসলে মানে এটার কনসেপ্ট কেমন কেমন জায়গা থেকে কোশ্চেন আসছে, এই জায়গাটা দেখা উচিত। তো দেখো, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা দেখি, রিটেনটার কোন কোন জায়গা থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, আমি আবারও বলতেছি, এখানে কিন্তু নর্মাল তুমি এই সূত্র দিয়ে করে ফেলবে, ব্যাপারটা কিন্তু এরকম করা সম্ভব না। এখানে কনসেপ্ট বেজ। তবে মজার বিষয়, এখানে কোনো প্রতিপাদন দিয়ে দেয়, কিছু প্রমাণ করতে বলে, এই টাইপের একটা দুইটা কোশ্চেন তুমি কমন পাইতে পারো। মানে প্রমাণ বা প্রতিপাদন এই টাইপের একটা বা দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন কমন পাওয়ার একটা পসিবিলিটি থাকে।
তাহলে এখন দেখো লিখিত প্রস্তুতিটা আমরা কি করে দেখবো, ভালো করে বুঝে বুঝে দেখবা। তো প্রথমে আমাদের অধ্যায়টাকে টার্গেট করতে হবে। যেমন দেখো 25-26 সেশনে আমরা যদি দেখি নিউটনিয়ান বলবিদ্যা থেকে কোশ্চেন হয়েছিল, এবং সেখানে কোন কনসেপ্ট থেকে আসছে, ভরবেগের নিত্যতা সূত্র থেকে চূড়ান্ত গতিবেগ নির্ণয়। তার মানে ভরবেগের নিত্যতা সূত্রের মধ্যে অনেক ডিপ কনসেপ্ট আছে, এটা একটু ডিপ কনসেপ্ট থেকে আসছিল। তার মানে আমরা বুঝতে পারছি যে নিউটনিয়ান বলবিদ্যাটা আসছে। ওকে, কাজ শক্তি ক্ষমতা থেকে কি, কাজ নির্ণয় লেখচিত্র থেকে। হ্যাঁ, এইটা ইজি কোশ্চেন ছিল, এটা তোমরা পারতা, ইনশাল্লাহ এটা পারতা। তাহলে দেখো এখানে অলরেডি 2.5 মার্ক পারার মতো একটা কোশ্চেন ছিল। ইঞ্জিন সংক্রান্ত সমস্যা, এইটা একটু প্রিমিয়াম সমস্যা ছিল, তাপ গতিবেগ থেকে আসছে। চলতরিৎ বর্তনী, এটা আবার পারতা। তার মানে এই দুইটাও যদি গত বছর যারা পেরেছে তারা কিন্তু 2.5 ইজিলি 5 মার্ক এইভাবে তারা ক্যারি করতে পারবে। দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে তাহলে ইঞ্জিন সংক্রান্ত যে সমস্যাটা আছে আর এই যে প্রথম যে সমস্যাটা আছে সেটা কিন্তু একটু কঠিন ছিল। তো এতে করে সে যদি স্কিপ করতো, মানে নাও পারতো, খুব একটা প্রবলেম আসলে হইতো না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এবার আসো 24-25 সেশনে কি বলতেছে। 24-25 সেশনে তুমি একটু লক্ষ্য করো, নিউটনের বলবিদ্যা থেকে কিন্তু কোশ্চেন হয়েছে। এবার দেখো নিউটনের বলবিদ্যা থেকে কোশ্চেন হয়েছে কিন্তু মার্কস করে। ওই যে বললাম না, কনসেপ্ট কিন্তু ডিপ হবে। দেখো আবারও কাজ ক্ষমতা শক্তি ছিল, এবারও আসছে। তো কাজ শক্তি ক্ষমতা থেকে এবং বলবিদ্যা থেকে দুইটা মিলে ভরবেগের সংরক্ষণশীলতা এবং শক্তির সংরক্ষণশীলতার নীতির একটা কনসেপ্ট থেকে কোশ্চেন হয়েছিল, এবং এটাও একটা ডিপ কনসেপ্ট ছিল। এবার তাপগতিবিদ্যা থেকে আসছে যে এক পরমাণুক, ঠিক আছে, এটা হবে এক পরমাণুক ও দ্বিপরমাণুক মোলের যে মিশ্রণ সংক্রান্ত ব্যাপার আছে, এখানে একটা ডিপ কনসেপ্ট রিলেটেড একটা কোশ্চেন ছিল, সেটা তাপগতিবিদ্যা থেকে আসছে। দেখো তাপগতিবিদ্যা থেকে ইঞ্জিন আসছে আর এটা আসছে। চলতরিৎ আবার কোশ্চেন করেছে, মোটামুটি দেখো সিমিলার। দেখো যে 24-25 চ্যাপ্টার গুলো কিন্তু সিমিলার, প্রায় সিমিলার হয়ে যাচ্ছে। কারশফের সূত্র ব্যবহার করে বর্তনী থেকে বিদ্যুৎ। হ্যাঁ, কারশফের সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট কিসের জন্য, ঢাকা ভার্সিটি রিটেনের জন্য। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেখান থেকে আবার কি করছে, এই যে E=W max + W naught, মানে কার্যবেগের যে সূত্রটা আছে, এই সূত্র থেকে তরঙ্গদৈর্ঘ্য কার্যবেগ সংক্রান্ত একটা ম্যাথ আসলে এসেছিল। তাহলে এখন দেখো এখান থেকে আমরা নিউটনের বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, তাপগতিবিদ্যা মোটামুটি রিপিট কমন পাইলাম, মানে চ্যাপ্টার কমন পাইছি। নতুন একটা চ্যাপ্টার এখানে অ্যাড হয়ে গেল, সেটা কোনটা, আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। দেখো অনেকটাই সিমিলার আছে কিন্তু, ঠিক আছে, অনেকটাই সিমিলার আছে চ্যাপ্টার গুলো। ওকে, এরপরে চলে আসো, দেখো 23-24 ভেক্টর থেকে কোশ্চেন আসছিল কাল সংক্রান্ত সমস্যা থেকে আবার ধ্রুবক নির্ণয়। এইটা পারবা ইনশাল্লাহ, এটা তোমরা পারবা, এটা দেখা দিলে পারবা। এরপর দেখো একটা প্রতিপাদন এবং প্রমাণ চলে আসছে। অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত এম ভরের একটি বস্তুর n সেকেন্ডে হারানো স্থিতিশক্তি ½ m² 2n-1 এর সমান। এটা কিন্তু প্রমাণ বা প্রতিপাদন, এটাকে আমরা প্রমাণ বা বলবো, যেটা ইয়ে করে দেখো, এটা হচ্ছে এই অবস্থা, প্রমাণ বা হচ্ছে প্রতিপাদন। ওকে, এরপর স্থির তড়িৎ কি বলতেছে, স্থির তড়িতে বলতেছে যে লব্ধি বল শূন্য হবে দুটি আধারের সাপেক্ষে, সেটা তুমি দেখাও, এটাও বলছে, বুঝতে পারছো। এরপর দেখো নিউক্লিয়ার পরমাণু থেকে কক্ষপথের ম্যাথ সংক্রান্ত, যেটা আসলে আর এর সাথে এন এর সম্পর্ক সমানুপাতিক ছিল, তারপর বেগের সাথে যে সম্পর্কটা ছিল সেটা থেকে ম্যাথ আসছিল এটা। তাহলে এবার দেখো নতুন করে আমরা ভেক্টর পাইলাম, স্থির তড়িৎ পাইলাম এবং নিউক্লিয়ার পরমাণু পেলাম, যেটা গত 2 বছরের সাথে আর কোনো মিল নেই। এবার খেয়াল করো 22-23 সেশন। তো 22-23 সেশনটা যদি আমরা দেখি, তো সেখানে আমরা খেয়াল করে দেখতে পাবো যেখানে কিন্তু ভেক্টর আসছে, এখানে কি আসছে, ভেক্টর আবার আসছে। দেখো খেয়াল করো দুইটা কিন্তু অনেকটাই মিল পাচ্ছ। পর্যাবৃত্তিক গতি থেকে আসছে, দেখো এখানেও প্রতিপাদন দিয়েছে, আগের বার একটা প্রতিপাদন ছিল, এবার একটা প্রতিপাদন কিন্তু ছিল, মোটামুটি এই দুইটা একরকম করেছে। এবার দেখো চলতরিৎটা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই বারবার আসছে, শুধু একটা বার মিস গিয়েছে, এখানে কারেন্ট ডিভাইডার রুল চেয়েছিল। এরপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে আপেক্ষিক শক্তি নির্ণয়, ই মানে mc², কিন্তু এর মধ্যে প্যাচ ছিল, সেই প্যাচ গুলা কি এই সূত্রে অ্যাপ্লাই করা লাগছে, আবার এম মানে পি = mv, এখান থেকে আসলে আমাদের সূত্রে অ্যাপ্লাই করতে হয়েছে। মানে এই যে প্যাচ দিয়ে, মানে একটা ডিপ কনসেপ্ট আর কি, মানে তুমি আপাতত কনসেপ্ট গুলো জানছো বা অধ্যায়গুলো বুঝতেছো, তাহলে তোমার প্রিপারেশন নিতে সুবিধা হবে যে আসলে এই অধ্যায় থেকে আমাকে রিটেন করতেই হচ্ছে, মানে এইটা বোঝানোর জন্য ইয়ে করছে। কারণ আমি এবার ইনশাল্লাহ ফ্রিতে তোমাদের আসলে রিটেন প্রস্তুতি বা ঢাকা ভার্সিটির কিছু ক্লাস আমি তোমাদের দিব ইনশাল্লাহ, কিছু না ভালোই ক্লাস দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা এবার দেখো 21-22 সেশনে কি করেছে, পর্যাবৃত্তিক গতি। দেখো 21-22 সেশনে হচ্ছে পর্যাবৃত্তিক গতি, সরল ছন্দিত স্পন্দনের শক্তি রাশিমালা সংক্রান্ত থেকে কোশ্চেন হচ্ছে। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আবার আপেক্ষিক শক্তি সংক্রান্ত, মানে এটা সহজ ছিল। আদর্শ গ্যাসীয় গতি তত্ত্ব, প্রমাণ দেখছো, আবার প্রমাণ। তাহলে প্রমাণ তুমি মোট এখানে 3 বার পেয়ে গেছো, তো প্রমাণগুলো একটু দেখে যাওয়া লাগবে অবশ্যই। প্রমাণ করতে বলছে ই মানে হচ্ছে 3/2 kT,
ওকে, এরপরে তাপগতিবিদ্যা শক্তির নিত্যতা তাপ শক্তি থেকে দেখো কিউ মানে এম এস ডেল্টা, আবার এটার সাথে প্যাচ দিয়ে দিয়েছিল পি মানে ডাব্লিউ/টি, এখান থেকে আবার টাইমটা নির্ণয় করতে বলা হয়েছে। মানে এটা একটা মোটামুটি ডিপ কনসেপ্ট আর কি। তো এবার যদি আমরা 20-21 নিয়ে কথা বলি, 20-21 যদি দেখি সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যা, রাস্তার ব্যাংকিং, চলতড়িৎ, বর্তনী বিভব পার্থক্য সংক্রান্ত, তাপগতিবিদ্যা, ইঞ্জিন সংক্রান্ত প্রিমিয়ার সমস্যা, মানে এটা খুবই একটা প্রিমিয়াম সমস্যা ছিল ইঞ্জিন সংক্রান্ত, ঠিক আছে। এরপরে দেখো এটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে দিয়েছিল যে লেন্সের সমীকরণ নির্ণয়, লেন্সের সমীকরণের সূত্র খুবই সহজ ছিল, যে আমরা এটা অলরেডি পড়ে আসছি, আমাদের মনে নেই সমস্যা 1/f, ঠিক আছে, 1/v এবং 1/u, এই যে সূত্র থেকে একটা ম্যাথ আসছিল, খুবই ইজি ছিল। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা মোটামুটি একটা দুইটা, এরপরে হচ্ছে যে তিনটা চারটা এবং হচ্ছে 5টা-6টা সেশন, মানে গত যে 6টা সেশনের কোশ্চেন এসেছে সেখান থেকে দেখো সিমিলার আমরা কিছু অধ্যায়গুলো কিন্তু পেয়ে গেলাম। সে যেমন দেখো নিউটনের বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, তাপগতিবিদ্যা, চলতড়িৎ। ওকে, এখানে নতুন করে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আর এখানে নতুন করে হচ্ছে ভেক্টর নিউক্লিয়ার পরমাণু স্থির তড়িৎ সেটা অ্যাড হয়েছে। এরপরে দেখো ভেক্টর পর্যাবৃত্তিক গতি, চলতড়িৎ, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এবং তুমি যদি লাস্টে খেয়াল করো আদর্শ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব। আসলে এখানে কোন কোন অধ্যায়গুলো আসলে বেসিক্যালি পাইলাম না, ভাবতে গেলে আসলে পদার্থের গাঠনিক ধর্মটা পাইনি, মোটামুটি সব জায়গা থেকে কোশ্চেন হয়েছে। দেখো পদার্থের গাঠনিক ধর্মটা আমরা পাইনি, ঠিক আছে। এরপরে যদি তুমি দেখো যে ওই যে চুম্বকের যে অধ্যায়গুলো ছিল শর্ট সিলেবাসের বাইরে, সেগুলো কিন্তু আসে নাই। এরপরে ভৌত আলোক বিজ্ঞান থেকে কিন্তু আমরা পাই নাই, পাই নাই কোন কোন অধ্যায় থেকে। তাছাড়া মোটামুটি আমরা সবই কিন্তু পেয়েছি। এরপরে সেমি কন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত পাই নাই, তবে দিবে না এর কোনো ভুল বা নিশ্চয়তা নাই, মোটামুটি সবই কিন্তু পাইছি। দেখো সবই কিন্তু পাইছি। চলতড়িৎ থেকে সবচেয়ে বেশি পেয়েছি। এখান থেকে যদি আমরা একটু র্যাঙ্ক করি তাহলে দেখতে পাচ্ছি যে চলতড়িৎ সবচেয়ে বেশি পাইলাম। এরপরে সেকেন্ড পার্টের কথা বলছে, তাপগতিবিদ্যা সবচেয়ে বেশি পাইলাম। এরপরে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা সবচেয়ে বেশি পাইলাম। এরপরে নিউক্লিয়ার পরমাণু মডেল এটা তুমি পেয়েছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি পেয়েছো হচ্ছে কি বলতো, স্থির তড়িৎ পেয়েছো, স্থির তড়িৎ পেয়েছো, এবং তুমি আরেকটা পেয়েছো হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। আর তেমন কোনো অধ্যায় কিন্তু পাওনি। বাট ফার্স্ট পার্টে তুমি কি কি পাইলা? ফার্স্ট পার্টে তুমি পাইলা হচ্ছে গিয়ে তোমার ভেক্টর তো পাইলা, হ্যাঁ। এরপরে কিন্তু তুমি বলবিদ্যা পেয়েছো, এরপরে তুমি কাজ শক্তি ক্ষমতা পাইছো, আর একবার মহাকর্ষ বিকর্ষ পাইছিল আর কি। আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে পর্যাবৃত্তিক গতি, ঠিক আছে। পর্যাবৃত্তি, এই কয়টা অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে। তার মানে এই অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া লাগবে অবশ্যই। তবে ঢাকা ভার্সিটির বিষয় কোনোটাই বলা যায় না, আমি চেষ্টা করব প্রত্যেকটা প্যাটার্ন থেকে, যেমন প্রমাণ বা প্রতিপাদন থেকে একটা আসতে পারে, প্রমাণ বা প্রতিপাদন, প্রমাণ বা প্রতিপাদন, প্রমাণ বা প্রতিপাদন থেকে কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা অন্তত প্রমাণ বা প্রতিপাদন একটা দেখে যাব, কোন কোন থেকে আসতে পারে সেগুলো আমি একটা লিস্ট করে দেবো ইনশাল্লাহ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে ঢাকা ভার্সিটির লিখিত প্রস্তুতি তুমি কিভাবে শুরু করবে আর কিভাবে তুমি আসলে শেষ করবে, বা কোন কোন জায়গা থেকে আসবে। তো আমাদের শুধুমাত্র ফিজিক্স আমাদের ভার্সিটি ফিজিক্সের আসলে আমাদের প্রাইভেট চলতেছে, প্রাইভেট ব্যাচ। মাত্র তুমি 300 টাকায়, মাত্র 300 টাকায় তুমি হচ্ছে ফিজিক্স প্লাস তার সাথে যে আইসিটি আছে এই প্রিপারেশনটা তুমি পেয়ে যাবা। ফিজিক্স প্লাস হচ্ছে আইসিটি, শুধুমাত্র ফিজিক্স প্লাস আইসিটি, ঠিক আছে। আর এখানে ডিউ এর রিটেন অংশটা কভার হবে, ডিউ এর রিটেন অংশটা কভার হবে, রিটেন অংশ কভার করা হবে। ওকে, দেখো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, তুমি চাইলে কোর্সটা নিয়ে নিতে পারো। মাত্র 300 টাকায় তুমি এরকম একটা প্রিমিয়াম সার্ভিস পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো ইনশাল্লাহ। মানে টেনশন না করে পড়াশোনার দিকে সবসময় বেশি নজর রাখো। একেবারে তোমার ডিসিপ্লিন মানতে হবে, নিজের শরীর ঠিক রেখে, কারণ সুস্থটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ইস্যু। সুস্থ না থাকলে কোনো কিছু করা যায় না। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।